নমস্কার, আমরা কণ্ঠস্বরে রয়েছি জনগণের বিশেষ সমস্যা নিয়ে। আমরা এবার আলোচনা করব। চতুর্দিকে দাবি উঠেছে এটা স্মার্ট মিটার নয়, তাহলে এটা কি বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ অসমে এসেছে, যা লোকেরা ত্রাহি ত্রাহি রব উঠেছে স্মার্ট মিটারকে বদল করুক। এই বিষয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য সারা অসম রাজ্য বিদ্যুৎ পর্ষদের গ্রাহক যে সমিতি রয়েছে, গ্রাহক সমিতির সারা অসম বিদ্যুৎ গ্রাহক সমিতির রাজ্য আহ্বায়ক অজয় আচার্য আমাদের সঙ্গে রয়েছেন। ওনাকে আমরা আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দাদা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এই যে স্মার্ট মিটার অসমে চালু হলো, তা আশীর্বাদ না অভিশাপ বলবেন আপনি? দেখুন, যদি জনগণের স্বার্থর পরিপন্থী কোনো কিছু হয় তাহলে তাকে তো আশীর্বাদ বলা যায় না। সমস্ত কিছুই তো জনগণের স্বার্থের জন্য, জনগণের মঙ্গল, জনগণের কল্যাণকে কেন্দ্র করেই তো আমরা সব কিছু করি। তাহলে চতুর্দিক থেকে আজকে আসামে, আর শুধু আসাম না, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যতটুকু আমরা খবর জানি, যেখানটাই স্মার্ট মিটার মানে ইনস্টলেশন প্রোগ্রাম শুরু হয়েছে সেখানেই গ্রাহকরা, বিদ্যুৎ গ্রাহকরা মানে বিক্ষোভ দেখাচ্ছেন, প্রতিবাদ করছেন, প্রতিরোধ করছেন। তাহলে সেদিক থেকে এটাকে আশীর্বাদ কোনোভাবেই বলা যায় না। এই যে লোকের জীবনে, এই আসামের 3,40,00,000 লোকের জীবনে যে মানে এক দুর্বিষহ যাত্রা নিয়ে আসছে, সেখানে দেখা গেছে সেই প্রিপেড মিটার এবং পোস্টপেড মিটার দু রকমের ব্যবস্থা চালু করা হয়েছে, যেখানে বিদ্যুৎ কোম্পানিগুলো নিয়ন্ত্রণাধীন এগুলো রয়েছে এবং ব্যক্তিগত খণ্ডে তা তুলে দেওয়া হয়েছে। তার এখানে কারচুপিটা কোথায়? কারচুপিটা কিছু হচ্ছে যে লোকেদের যে বিল, গত সেপ্টেম্বর মাসে যে বিলটা এসেছিল, কিন্তু দেখা যাচ্ছে এই আগস্টে তার বিলটা মিলছে না, বা গত আগস্টে যে বিল বা জুলাই মাসে যে বিল, গত বছরের বিলের সঙ্গে এই বছরের বিলে তুলনা করতে মুখ্যমন্ত্রী বলেছেন, কিন্তু লোকেরা তুলনা করে দেখেছেন যে তা সঠিক নয়। তো এই জায়গায় কোথাও কি কারচুপি? আপনি তো গ্রাহক সমিতির সারা রাজ্যে ঘুরছেন, বিদেশে আপনি বিভিন্ন রাজ্যে যাচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, আপনার দীর্ঘদিন ধরে এই বিষয় নিয়ে আলোচনা করছেন, ফাইট করছেন। তো এই বিষয়টা কেন, এই যে কোথাও কি কারচুপি হচ্ছে? দেখুন, বিষয়টা হচ্ছে যে এই স্মার্ট মিটারের বিরুদ্ধে জনসাধারণের অভিযোগ আজকে নতুন না। আমরা গত 2 বছর থেকে, যখন আসামে শুরু হয়েছিল এই স্মার্ট মিটার লাগানোর কাজ, তখন থেকে আমরা বলে আসছি যে এই স্মার্ট মিটার আসলে জনগণের স্বার্থে নয়। এই স্মার্ট মিটার লাগানো হচ্ছে স্মার্ট মানে বিদ্যুৎ বড় বড় ব্যবসায়ী, কর্পোরেট গোষ্ঠীর স্বার্থে। কারণ আমরা এই প্রশ্ন তুলেছি যে আগের যে পূর্বের যে প্রচলিত ডিজিটাল মিটার, সেই মিটারটা হঠাৎ কী কারণে, কেন সেই মিটার দিয়ে আর কাজ চলছে না, সেই মিটারের মানে বিসঙ্গতি বা সেই মিটারটা অ্যাবসলিউট হয়ে গেল কেন, তার কোনো সদুত্তর আমরা আজ পর্যন্ত পাইনি। অথচ আগের সমস্ত এই মিটার, ডিজিটাল মিটারগুলো সক্ষম থাকা সত্ত্বেও আবার জনগণের কোটি কোটি টাকা, জনগণের ট্যাক্সের টাকা খরচ করে সমস্ত ভারতবর্ষে প্রায় মানে 3 লক্ষ কোটি টাকা খরচ করে সমস্ত ভারতবর্ষে এই স্মার্ট মিটার লাগানো হচ্ছে। সরকারের পক্ষ থেকে কী বলা হচ্ছে? বলা হচ্ছে যে ডিস্ট্রিবিউশন মানে বিতরণ যে ব্যবস্থা আছে, এই বিতরণ ব্যবস্থার আপগ্রেডেশন, উন্নতিকরণ মানে করার জন্য এটা করা হচ্ছে। আমাদের প্রশ্ন যে প্রত্যেকজন নাগরিক, প্রত্যেকটা রাজ্যর প্রত্যেকজন মানুষ মানে আজকে দেখছেন, জানেন যে আপগ্রেডেশন কেবলমাত্র স্মার্ট মিটারের মধ্যে কেন, আপগ্রেডেশন করতে হলে তো আরও অনেক জায়গাতে করে আসতে হবে। আজকে আসামে কি হচ্ছে? বিদ্যুতের তার ছিঁড়ে, অনেক পুরানা তার দিয়ে চলছে, তার ছিঁড়ে মানুষ মৃত্যু হচ্ছে। অনেক জায়গায় ট্রান্সফরমার ব্লাস্ট করছে, মানুষের মৃত্যু হচ্ছে। এবং অনেক জায়গাতে একটা ট্রান্সফরমার তার ওভারলোডেড, একটা ট্রান্সফরমারকে যার মানে ক্যাপাসিটি যা আছে তার 3 গুণ 4 গুণ কানেকশন দিয়ে ভোল্টেজ ড্রপ করে দেওয়া হচ্ছে। গ্রাম অঞ্চলে ভোল্টেজ প্রায় থাকেই না, এবং কারেন্ট লোডশেডিং, মারাত্মক ধরনের লোডশেডিং, এই সমস্ত সমস্যা আছে। এই সমস্ত সমস্যায় কোনো মনোযোগ না দিয়ে, তার কোনো সুরাহা না করে, তার কোনো উন্নতি না করে হঠাৎ করে বলা হচ্ছে শুধু আপগ্রেডেশনটা কোথায়? শুধু একমাত্র বিল কালেকশনের ক্ষেত্রে, মিটারের ক্ষেত্রে। তো ওই মিটারের কাজ তো ডিজিটাল মিটার দিয়ে চলতো, তাহলে স্মার্ট মিটার কেন? আমরা দেখিয়েছি
সারা আসাম বিদ্যুৎ গ্রাহক সমিতির পক্ষ থেকে আমরা দেখিয়েছি যে এই স্মার্ট মিটার যারা মিটার প্রস্তুত কারী কোম্পানি, এই আদানির আছে এবং মানে ইন্টেলিস্মার্ট আছে, অনেকগুলো কোম্পানি আছে, ওরা এই কোটি কোটি টাকার কন্ট্রাক্ট পাচ্ছে। ওরা এই বিভিন্ন রাজনৈতিক দলের ফান্ডে ইলেকট্রাল বন্ডের মধ্য দিয়ে টাকা দিচ্ছে এবং এদেরকে পাইয়ে দেওয়ার রাজনীতি। এটা হচ্ছে এদেরকে পাইয়ে দেওয়ার রাজনীতি, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে যে দেখুন, ভারতবর্ষে বিদ্যুৎ ক্ষেত্রে 3টা বিষয়। একটা হচ্ছে তার জেনারেশন, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন, উৎপাদন ব্যবস্থা, সংবহন এবং বিতরণ। কিন্তু এই যে বিদ্যুতায়ন 2003-এর মধ্য দিয়ে এই যে 3টা কোম্পানি করে দেওয়া হলো, একটা শুধু উৎপাদন ব্যবস্থাকে দেখবে, একটা সংবহন ট্রান্সমিশন দেখবে, একটা ডিস্ট্রিবিউশন বিতরণটাকে দেখবে। এই তখন থেকে কিন্তু বিদ্যুতের বেসরকারীকরণের প্রক্রিয়া চালু হয়ে গেছে এবং এই উৎপাদন কোম্পানি আজকে বলতে গেলে ভারতবর্ষে সমস্ত দেশে যা উৎপাদন হচ্ছে প্রতিদিন, তার মোর দেন 50% প্রাইভেট কোম্পানিদের কন্ট্রোলে চলে গেছে। ফলে কি হচ্ছে, বিদ্যুতের দাম নির্ধারণ থেকে শুরু করে সরকারকে প্রায় প্রাইভেট কোম্পানিগুলো ডিকটেট করছে প্রত্যেক দিন যে এই কাজ করো, সেই কাজ করো। কার স্বার্থে? ওই প্রাইভেট কোম্পানিগুলোর স্বার্থে। এই আইন করতে হবে, সেই আইন করতে হবে, আমাদেরকে এই রিল্যাক্সেশন দিতে হবে, সেটা করে দিতে হবে। এই করে কারণ উৎপাদনটা তাদের হাতে, তাদের কাছ থেকে বিদ্যুৎ না পেলে ভারতবর্ষ অচল হয়ে যাবে, গভর্নমেন্ট চলতে পারবে না। ফলে গভর্নমেন্ট তাদের কথা মতো তাদের স্বার্থেই কাজ করে যাচ্ছে। এখন ঘটনা হচ্ছে কি, তারা এখন এতদিন ছিল উৎপাদনে, এখন তারা বিতরণের ক্ষেত্রে তারা ঢুকতে চাইছে। বিতরণের ক্ষেত্রে ঢুকে তারা ব্যবসা করতে চাইছে, জনগণকে লুণ্ঠন করতে চাইছে। এবং তার জন্যই এই স্মার্ট মিটার, আমরা সকলেই জানি, একজন লেম্যানও বুঝতে পারে যে একটা প্রাইভেট কোম্পানি যখন একটা ব্যবসা শুরু করবে তখন সে চিন্তা করবে তার ম্যাক্সিমাম প্রফিট কীভাবে সে করতে পারে, এবং সেটা করতে গিয়ে তার প্রোডাকশন কস্ট, সাপ্লাই কস্ট এগুলো সে রিডিউস করতে চায়। এই স্মার্ট মিটারের মধ্য দিয়ে কিন্তু সাপ্লাই কস্টটা একদম কমিয়ে নিয়ে আসতে চাওয়া হচ্ছে। অর্থাৎ প্রাইভেট কোম্পানি ব্যবসা করতে গেলে তার উপযোগী পরিপূরক ব্যবস্থা সরকার করে দিচ্ছে এখন এই স্মার্ট মিটারের মধ্য দিয়ে। তখন মিটার রিডার লাগবে না, বিলিং স্টাফ লাগবে না, রিচার্জ হয়ে যাবে অটোমেটিক, এবং ওয়ার্কিং ক্যাপিটাল যেটা এই কোম্পানিগুলো ওয়ার্কিং ক্যাপিটালটা অ্যাডভান্স পেয়ে যাবে প্রিপেড রিচার্জের মধ্য দিয়ে। তাহলে দেখুন, বিদ্যুৎ ছিল একটা অত্যাবশ্যকীয় সেবা। বিদ্যুৎ আইন 2048 সাল 1948 সাল, তারপর 2003 সালের সমস্ত জায়গাতেই বলা আছে বিদ্যুৎ একটা এসেনশিয়াল সার্ভিস। এখন এই এসেনশিয়াল সার্ভিসকে এই গভর্নমেন্টগুলো, যে গভর্নমেন্টই কেন্দ্রে আসছে বা রাজ্যে আসছে, সমস্ত দলমত নির্বিশেষে সমস্ত সরকারগুলো এই এসেনশিয়াল অত্যাবশ্যকীয় সেবাটাকে ওরা ক্রমান্বয়ে নানা আইন কানুন করে, নানা আইনের মধ্য দিয়ে, আইন পরিবর্তনের মধ্য দিয়ে ওরা এখন ওটাকে একটা কমোডিটিতে পরিণত করতে চাইছে। সেই জায়গাটায় আমরা আপত্তি করছি। বিদ্যুৎ ছাড়া এই আধুনিক সভ্যতা চলতে পারে না, এক মুহূর্ত আজকে চলতে পারে না। এবং এটাকে কমোডিটি করতে গেলেই সাধারণ মানুষ, গরিব মানুষ, আমাদের দেশের 90% এখনও আমাদের দেশে গরিব মানুষ, এই গরিব মানুষ এই আধুনিক সমস্ত বিদ্যুতের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে এবং আলটিমেটলি আমাদের সভ্যতা, আমাদের দেশ পিছিয়ে যাবে। সেই অর্থে আমরা তার প্রতিবাদ করছি, প্রতিরোধ করছি যে এই বিদ্যুৎ ক্ষেত্রটাকে ব্যক্তিগত কোম্পানির হাতে তুলে দেওয়ার আমরা বিরোধিতা করে আসছি। যেখানে 80 লক্ষ লোককে সরকার, কেন্দ্রীয় সরকার বিনামূল্যে চাল দিচ্ছে, তারা কে বাঁচুক তার জন্য। কিন্তু অন্যদিকে এই যে সাঁড়াশির চাপ এই ইলেকট্রিক্যাল বিলের নামে বা নতুন মিটার সংস্থাপনের নামে, সেখানে কি আপনার কোথাও মনে হয় যে কর্মসংযোজনের কথা আপনি একবার উল্লেখ করেছেন, সেই বিষয়ে একটু বিস্তারিতভাবে কি আপনি আলোকপাত করতে পারেন যে এই কর্মসংকোচনেরও একটা এখানে ব্যবস্থা দেখা যাচ্ছে যে এই যে স্মার্ট মিটার এসে যাবে তখন বিলিংয়ের কোনো ব্যবস্থা থাকবে না, অফিসে বসেই ওরা নিয়ন্ত্রণ করতে পারে, পোস্টপেড প্রিপেড এগুলোকে তারা যেভাবে নিয়ন্ত্রণ করছে এখন সরকার। তো সেটাও কি একটা পরিকল্পনার মধ্যে রয়েছে তাদের বহুজাতিক কোম্পানিগুলোর? ব্যাপক পরিকল্পনা। তারা তো চাইছে এমপ্লয়ি ডাউন সাইজ করা। বিদ্যুৎ ক্ষেত্রে আপনি দেখুন, সমস্ত বিদ্যুৎ এই এপিডিসিএল এর
অনেক জিনিস সাধারণ মানুষ জানে না, কিন্তু অনেক জিনিস মানে ব্যক্তিগত ঠিকাদারদের হাতে চলে গেছে। অনেকগুলো সাবস্টেশন এখন মানে প্রাইভেটের হাতে চলে গেছে। এখন বিলিং সেকশনটাকেও প্রাইভেটের হাতে মানে দিয়ে দিতে চাইছে, বা প্রাইভেট বিভিন্ন কোম্পানি তাদের স্বার্থে তারা ঢুকতে চাইছে। হ্যাঁ, ফলে এখানটায় কর্মী সংস্থাপন অবধারিত, কেউ আটকাতে পারবে না। এই যে স্মার্ট মিটার, এই স্মার্ট মিটার সম্পূর্ণভাবে চালু হয়ে গেলে তো মানে আসামেই সারা ভারতবর্ষে প্রায় মানে কয়েক লক্ষ কর্মী ছাঁটাই হয়ে যাবে, এবং আমাদের আসামে কয়েক হাজার বিলিং স্টাফ এবং মিটার রিডার এদের চাকরি থাকবে না। ফলে এটা ব্যাপক পরিকল্পনা কর্মী ছাঁটাইয়ের। আপনি আরেকটা কথা উল্লেখ করেছেন যে আপগ্রেডেশন। হ্যাঁ, মিটার ব্যবস্থা যে আপগ্রেডেশন করতে হলে তাহলে সফটওয়্যার হার্ডওয়্যার যেটা মেনটেন্যান্স হবে, যে সেন্ট্রাল তাদের যেটা প্রসেসিং ইউনিট হবে যেখানে বসে ওটাকে রেগুলেটরি করবে, যে সারা আসামের সমস্ত মিটারগুলোকে তাদের রেগুলেট করতে হবে, সেখানেরও মানে এই একটা বিষয় যে আপগ্রেডেশন করতে গেলে তার সফটওয়্যার হার্ডওয়্যার সমস্ত কিছু আপগ্রেডেশন করতে হবে, না হলে তাতে তো আপনার সাইবার ক্রাইমের ঝুঁকি রয়েছে। কারণ এই মিটারটা আপনার মোবাইলের সঙ্গে কানেকশন হচ্ছে, আপনি সেইভাবে বিল দিচ্ছেন, সেই বিষয়টা কি বলবেন আপনি? অভিযোগ উঠেছে, সাইবার ক্রাইমের মানে সম্ভাবনা রয়েছে, এই অভিযোগ আসামেই উঠেছে। এবং আমরা তো এই প্রশ্নটা বারবার করছি যে তুমি আপগ্রেডেশনের কথা বলছো, আপগ্রেডেশনে আধুনিক প্রযুক্তি এটা কেউ বিরোধিতা করবে না, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে প্রযুক্তি আমি এক্ষুনি আনতে চাইছি তাতে জনগণের স্বার্থ কতটা রক্ষিত হবে। আমরা দেখছি যে এই একদিকে আপগ্রেডেশন বলা হচ্ছে, উন্নতিকরণ বলা হচ্ছে, কিন্তু আপগ্রেডেশন কেবলমাত্র শুধু মিটারের ক্ষেত্রে কেন ট্রান্সফরমারের ক্ষেত্রে নয়? গুয়াহাটির আশেপাশে বহু জায়গা আছে, আমি যে ভাস্করনগর অঞ্চলে থাকি সেই অঞ্চলে মানে একটু জোরে বৃষ্টি হলে কারেন্ট চলে যায়, একটু হালকা বাতাসে মানে কারেন্ট চলে যায়। এই সমস্ত অব্যবস্থা চলছে দীর্ঘদিন থেকে। তার কোনো আপগ্রেডেশন না করে কেবলমাত্র বিলিং সিস্টেমে আপগ্রেডেশন হয় কেন? সেই প্রশ্ন করছি, সেই প্রশ্নের উত্তর তো সরকার দিচ্ছে না আমাদেরকে, আসামের জনগণ জানতে চাইছে। তাহলে আপগ্রেডেশনটা মানে তাদের মূল লক্ষ্য নয়। বলছে আপগ্রেডেশন সবসময়ই, আপনি দেখুন লক্ষ্য করুন, যখন এই অন্যান্য ক্ষেত্রে স্বাস্থ্য হোক, শিক্ষাক্ষেত্রে হোক বা অন্যান্য সার্ভিস সেক্টরে যখন প্রাইভেটের হাতে যখন তুলে দেওয়া হয় তখন কিছু না কিছু একটা অজুহাত দেওয়া হয় যে উন্নতিকরণ, আপগ্রেডেশন, অমুক তমুক এই ধরনের কিছু কথা বলা হয় জনগণকে মানে বিভ্রান্ত করার জন্য, করেই এই কাজগুলো করা হয়। রেলের অনেক জিনিস আজকে মানে ব্যক্তিগতকরণ হয়ে গেছে, ব্যাংক, এলআইসি অনেক ব্যক্তিগত হয়ে গেছে। সার্ভিস সেক্টরগুলো আজকে প্রায় সমস্ত ক্ষেত্রেই চলে যাচ্ছে, এবং সব ক্ষেত্রেই কিন্তু সরকার এই যুক্তি তুলে ধরে যে না ওইটার মানে আপগ্রেডেশন, উন্নতিকরণ, আধুনিক প্রযুক্তি অমুক তমুক বলা হয়। এবং আলটিমেটলি কী হয়, আজকে রেলের অবস্থা কী, ক্যাটারিংয়ের অবস্থা কী, আজকে এডুকেশন কোথায় গিয়েছে আপগ্রেডেশনের ফলে, উন্নতিকরণের ফলে। আজকে সরকারি স্কুল সমস্ত ধ্বংস হয়ে গেছে, এবং মানে 80% সাধারণ ঘরের ছেলেমেয়েরা আজকে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। স্বাস্থ্যক্ষেত্রে কী অবস্থা, প্রাইভেট মালিক যখন একটা হসপিটাল করবে সে কিসের জন্য করবে? সে মুনাফার জন্য করবে, আর যেখানটায় মুনাফা সেখানটাই মানে জনগণের গলা কাটবে, এটা স্বাভাবিক কথা। ফলে রাষ্ট্রের উদ্যোগে যে সার্ভিস সেক্টর যেগুলি গড়ে উঠেছিল এই দেশের স্বাধীনতার পরে জনগণের মানে ট্যাক্সের টাকার মধ্য দিয়ে সমস্ত শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, ইলেকট্রিসিটি হোক, এই ইলেকট্রিসিটির এই যে ইনফ্রাস্ট্রাকচার সারা দেশে বিশাল বিশাল গ্রিড, এই মানে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক কার টাকায় গড়ে উঠেছে? জনগণের টাকায় গড়ে উঠেছে। আজকে এই আয়োজন কমপ্লিট হয়ে গেছে, এখন প্রাইভেট এই আদানি টাদানি এই সমস্ত রিলায়েন্স এই সমস্ত কোম্পানিগুলো এই সাজানো ব্যবস্থাটাকে তারা তাদের হাতে নিয়ে যেতে চাইছে, এবং সরকার সমস্ত ক্ষেত্রে তাদের হাতে তুলে সব এই আমাদের বিমানবন্দর, গোপীনাথ বরদলৈ বিমানবন্দর আদানির হাতে তুলে দেওয়া হলো। আরও অনেক জিনিস কত মানে নাম করব, কত বলবো। ফলে এই ট্রেন্ড একটাই, বিদ্যুৎ ক্ষেত্রে ওইটাই। বিদ্যুৎ ক্ষেত্রে এখন সমস্ত কর্পোরেট গোষ্ঠী তারা ঢুকতে চাইছে। আজকে আদানি কী করছে? ভারতবর্ষে উৎপাদন করছে, বাংলাদেশে বিক্রি করছে, অন্যান্য দেশে বিক্রি করছে, মানে ভারতীয় কোম্পানিগুলো, উৎপাদন কোম্পানিগুলো ব্যবসা করছে। ওই একই ব্যবসা তারা করতে চায় ডিস্ট্রিবিউশন ক্ষেত্রেও, এবং তার জন্যই স্মার্ট মিটার। ফলে এই স্মার্ট মিটার সাধারণ মানুষের সর্বনাশ ডেকে আনবে, যে কোনো মূল্যের বিনিময়ে তাকে আমরা প্রতিরোধ করবই। এই দেখুন আপনি সারা আসামে কী অবস্থা, মানুষ কাঁদছে, মানুষ খুবই ফুঁসছে, বিক্ষোভে ফেটে পড়ছে, অথচ মুখ্যমন্ত্রী বলছেন যে
স্মার্ট মিটারের ফলে বিদ্যুতের বিল বাড়ছে না, তাহলে এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কি মিথ্যা কথা বলছে? এবং এপিডিসিএল ওরা নিজেরা এই অভিযোগের পরপর ওরা নিজেরা বলছে যে আমরা হেল্পলাইন মুকলি করেছি। তারা দুটো হেল্পলাইন মানে তারা মানে করেছে। হ্যাঁ, তাহলে যদি কোনো অভিযোগ নেই, যদি বিল বাড়েনি, তাহলে হেল্পলাইন মুকলি করার প্রয়োজন কোথায়? তাহলে মুখ্যমন্ত্রীর কথাটা কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। উনি আসলে জনগণের মানে পক্ষে থাকার কথা ছিল, কিন্তু আমরা দেখছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কর্পোরেট গোষ্ঠীর স্বার্থে কাজ করছেন। জনগণের স্বার্থকে উনি জলাঞ্জলি দিয়ে কর্পোরেট গোষ্ঠীর বড় বড় কর্পোরেট গোষ্ঠীর স্বার্থেই কাজ করে যাচ্ছেন। কিছুদিন আগে মন্ত্রী নন্দিতা গার্লো স্যার, বিদ্যুৎ মন্ত্রী, উনি বলেছিলেন যে অসমের ইলেকট্রিসিটি শাটডাউন হচ্ছে বেশি করে তার জন্য, কারণ কি সরকারের হাতে পয়সা নেই সরকারের হাতে বিদ্যুৎ কেনার। তারপরে এই মিটার যেন আসার পর মুখ্যমন্ত্রী যেন প্রাণে জল ফিরে পেলেন, উনিও বলছেন যে মিটার একদম সঠিক রয়েছে। তো আপনি কি বলবেন? দেখুন, বিদ্যুৎ মন্ত্রী বলছেন টাকা নেই বিদ্যুৎ কেনার, মানে কিন্তু মুখ্যমন্ত্রী তার উল্টো কথা বলছেন। বিদ্যুৎ মন্ত্রী যদি এইভাবে বলেন, কোথায় বলেছেন আমার মানে ঠিক মানে মনে পড়ছে না, যাই হোক, কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু উল্টো কথা বলছেন। মুখ্যমন্ত্রী কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর স্টেটমেন্টটা হচ্ছে যে বহুদিন পর এই আসামের বিদ্যুৎ খণ্ড লাভের মুখ দেখছে, এবং সত্যিই তাই। হ্যাঁ, লাভের মুখ দেখছে। তাহলে টাকা নেই এই কথাটা সত্য না। আসল কথাটা হচ্ছে যে এই যে আবার আমি ঘুরে আসছি যে এই যে আপগ্রেডেশন বলা হচ্ছে, তাহলে আজকে স্বাধীনতার পর আজকে মানে প্রায় 80 বছর হয়ে যাচ্ছে আমাদের স্বাধীনতার পর। আসামে আজ পর্যন্ত আসামের নিজস্ব উৎপাদন মাত্র 250 মেগাওয়াট। কেন? হ্যাঁ, তাহলে রিসোর্স থাকার পরে, এত রিসোর্স থাকার পরেও প্রত্যেক দিন কিন্তু প্রতি মুহূর্তে প্রত্যেক ঘন্টায় বিদ্যুতের চাহিদা কিন্তু বাড়ছে। ধরুন আজ থেকে 5 বছর আগে ই রিক্সা ছিল না, আজকে ই রিক্সা এসে গেছে, ব্যাটারি চালিত রিক্সা, এবং সমস্ত এভিনিউগুলা এখন দেখা যাচ্ছে বিদ্যুৎ নির্ভর হয়ে পড়ছে। গাড়ি এসেছে, তাহলে বিদ্যুতের চাহিদা বাড়ছে। তো বিদ্যুতের চাহিদা যদি বাড়ছে, এটা কি আমাদের নেতারা, আমাদের সরকার কি এটা এই সাধারণ কথাটা বুঝতে পারে না? যদি চাহিদা বাড়ছে তার যোগান তো বাড়াতে হবে, তার উৎপাদন বাড়াতে হবে। উৎপাদন বাড়ানোর জন্য আসাম সরকার এত বছর কী কাজ করেছে? কোন সরকার কী কাজ করলো? কিছুই করলো না। আজকের দিনেও যেখানটায় আমাদের সারা রাজ্যে আমাদের মানে চাহিদা হচ্ছে প্রায় 2500-2600 মেগাওয়াট, আমাদের নিজস্ব উৎপাদন হচ্ছে মাত্র 250 মেগাওয়াট। কি বলবেন? ফলে এখানটায় কিন্তু আপগ্রেডেশন নেই, এখানকার এই জায়গাটাতে কোনো চেষ্টা নেই যে নিজস্ব উৎপাদন কীভাবে বৃদ্ধি করা যায়, তার জন্য কোনো চেষ্টা নেই। বরঞ্চ সুবিধা করে দেওয়া আছে বৃহজাতিক কোম্পানিগুলোকে, তোমরা আসো, তোমরা এসে আমাদের এই রেডিমেড গ্রাহক আছে ওদেরকে নাও। তাই আর চড়া বিদ্যুৎ মাশুল আসার আগে আপনার মানে রেগুলেটরি অথরিটি একটা রয়েছে, তারপরে একটা রয়েছে যে আপনার চিফ ইলেকট্রিক্যাল ইন্সপেক্টরের অফিস রয়েছে। সেখান থেকে আপনার ট্রান্সফরমারগুলো যথাযথ কাজ করছে কিনা, মিটারগুলো যথাযথ কাজ করছে কিনা তার পরীক্ষা করার কথা। যদি আপনার বাড়িতে স্মার্ট মিটার লাগাতে যাচ্ছে, লোক লাগিয়ে দিচ্ছে, আপনি জানতেই পারছেন না কখন ওরা লাগিয়ে যাচ্ছে, আপনি ভাবছেন বিদ্যুৎ চলে গেছে, কিন্তু আপনাকে না বলেই ওরা মিটার চেঞ্জ করে নিয়ে যাচ্ছে। তারা কি আপনাকে দেখিয়ে যায় যে এই যে ইলেকট্রিক্যাল ইন্সপেক্টর অফিস থেকে এই মিটারটা আপনার ভালো আছে, তার কাগজ, আপনার পরীক্ষামূলক কাগজ আপনার হাতে দেওয়া হলো যে আপনার এই মিটারটা, এই নাম্বার মিটারটা টেস্টিং করা হয়েছে, দেয় কি আপনার? কিছু না। এপিডিসিএল এর অবস্থা অত্যন্ত নিম্নমানের সার্ভিস মানে সেবা, দুর্নীতি এবং দায়িত্বহীনতা, গাফিলতি প্রচুর আছে। আমরা বারে আমরা পয়েন্ট আউট করছি, কিন্তু কিছুই করছে না। এখন এই স্মার্ট মিটার বিভিন্ন সাব এজেন্সিগুলোকে দিয়ে লাগানো হচ্ছে, ওরা গিয়ে নানা ধরনের লোভ প্রলোভন, ভয়ভীতি দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করে লাগিয়ে আসছে যে না, এখন যদি লাগানো না হয় তাহলে লাইন কেটে যাবে, বা এই পরে আপনাকে 20,000 টাকা দিয়ে কিনতে হবে, 15,000 টাকা দিয়ে কিনতে হবে। এই নানা ধরনের প্রেশার সৃষ্টি করে, চাপ সৃষ্টি করে অনেক জায়গাতে এই স্মার্ট মিটার লাগানো হচ্ছে। আমাদের কাছে কিন্তু প্রত্যেকদিন খবর আসছে। ফলে
এখানটায় এপিডিসিএল এর তো মানে গাফিলতি আছেই, কর্তব্যহীনতা দায়িত্বহীনতা আছেই, তার জন্যই তো সারা আসামে আজকে এই অবস্থা। আপনার এই গত কয়েক মাসে প্রায় আমার ধারণা যে শতাধিক লোক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। দায়িত্ব কার? সরকারের না? এপিডিসিএল এর দায়িত্ব নয়? তাহলে কেন হচ্ছে এগুলি? হ্যাঁ, এই ধরনের ঘটনাগুলো ঘটছে। আমি বললাম ট্রান্সফরমার ব্লাস্ট করছে, ওদের দায়িত্বহীনতা আছে। গুয়াহাটি মহানগরে একে একে পরিবারে 2 জন মারা গেছে কিছুদিন আগে, হ্যাঁ মারা গেল। অত্যন্ত মর্মান্তিক এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু এইগুলোতে কোনো মনোযোগ তাদের নেই, সরকারের নেই। এগুলো ঠিকঠাক করার জন্য, এই সমস্যাগুলো সমাধান করার জন্য কোনো প্রচেষ্টাও নেই। ওরা শুধু জনগণের কাছ থেকে প্রত্যেক বছর বিদ্যুতের মাসুল বাড়িয়ে বা কীভাবে আরও বেশি টাকা আদায় করা যায়, কীভাবে মানে জনগণকে লুণ্ঠন করা যায়, একটাই চেষ্টা করছে। এবং রেগুলেটরি কমিশন একটা আছে, সমস্ত রাজ্যেই আছে, আমাদের রাজ্যেও আছে, আসাম ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন। আমরা লক্ষ্য করছি, আমরা রেগুলেটরি কমিশনের তার যে ভূমিকা, সেই ভূমিকা সঠিকভাবে পালন করছে না। রেগুলেটরি কমিশনও 1 মাসের মধ্যে 2 বা 3 বার বাড়িয়ে দিল মিটারের। সরকারের পক্ষে বা এই কর্পোরেট গোষ্ঠীর পক্ষে কাজ করে যাচ্ছে, হ্যাঁ, ইনডাইরেক্টলি ও ডাইরেক্টলি তাদের পক্ষেই কাজ করে যাচ্ছে, করবেই সেটা। এপিডিসিএল, গভর্নমেন্ট এবং রেগুলেটরি কমিশন সব একটা নেক্সাস হয়ে কাজ করছে, কারণ তাদের আলটিমেট লক্ষ্যটা হচ্ছে যে কর্পোরেট গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা। কর্পোরেট গোষ্ঠীর চাপ আছে। আপনারা জানেন, নিশ্চয়ই জনগণ জানে, যে ভারতবর্ষে 2 বছর আগে একটা দিল্লিতে যে কৃষক আন্দোলন হয়েছিল, সেই কৃষক আন্দোলনের একটা অন্যতম ঐতিহাসিক কৃষক আন্দোলনের একটা অন্যতম দাবি ছিল যে বিদ্যুৎ সংশোধনী বিল 2020 বাতিল করতে হবে। এই বিদ্যুৎ সংশোধনী বিল, তার মূল কথাটা কি? তার মূল কথাটা ছিল যে এই 2003 বিদ্যুৎ আইন 2003-এ একটা কথা উল্লেখ ছিল যে বিতরণের ক্ষেত্রে কোনো প্রাইভেট কোম্পানি যদি ঢুকতে চায়, প্রবেশ করতে চায়, ব্যবসা করতে চায়, তাকে অনুমতি দেওয়া হবে, প্রোভাইডেড সে তার নিজস্ব নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। এটা ছিল 2003-এর বিদ্যুৎ আইনের কথা। এই জায়গাটাকে পরিবর্তন করতে চাইল সংশোধনী বিল 2020-এর মধ্য দিয়ে সরকার। সংশোধন করে কি বলতে গেল? বলল যে না, কোনো প্রাইভেট কোম্পানি যদি একই এরিয়াতে একটা অঞ্চলে যদি সরকারি যে নেটওয়ার্ক আছে তার প্যারালাল যদি তারা ব্যবসা করতে চায়, তারা যদি বিতরণ করতে চায়, তাদেরকে অনুমতি দেওয়া হবে। এবং 2003-এর বিদ্যুৎ আইনে যে কথাটা বলা হয়েছিল যে তারা তাদের নিজস্ব নেটওয়ার্ক গড়ে তুলতে হবে, ওইটার প্রয়োজন নেই, সরকারি নেটওয়ার্ক ব্যবহার করেই তারা মানে বিতরণ করতে পারবে। তাইলে দেখুন কি মারাত্মক কথা। জনগণের টাকায় গড়ে ওঠা সরকারি যে নেটওয়ার্ক, সেটাকে ব্যবহার করবে প্রাইভেট কোম্পানি তার ব্যক্তিগত মুনাফার স্বার্থে, সে ব্যবসা করবে। যেটা হচ্ছে আমাদের মোবাইলের ক্ষেত্রে, বিএসএনএল-এর টাওয়ার, সরকারি টাওয়ার ব্যবহার করছে প্রাইভেট কোম্পানিগুলো, ন্যূনতম একটা ভাড়া দিচ্ছে বা দিচ্ছে না। ঠিক বিদ্যুতের ক্ষেত্রে এইটাই। এবং সেই জায়গাতে বিদ্যুৎ এই 2003-এর যে আইন, সেটাকে সংশোধন করতে মানে চেয়েছিল এই মানে বিজেপি সরকার, তার বিরুদ্ধে রুখে দাঁড়ালো সমস্ত দেশ। কৃষকরা রুখে দাঁড়ালো, বিদ্যুৎ গ্রাহকরা রুখে দাঁড়ালো, কর্মচারীরা রুখে দাঁড়ালো, তার চাপে, আন্দোলনের চাপে করতে পারেনি। তাহলে এখান থেকে এটা পরিষ্কার যে সমস্ত আইন, বিদ্যুৎ আইন 2003 যখন আনা হয়েছিল, বিদ্যুৎ পর্ষদকে ভেঙে যখন 3টে টুকরা করা হয়েছিল, 3টা কোম্পানি করা হয়েছিল, তখনও আমরা বলেছিলাম এটা জনগণের স্বার্থে না, এটা কর্পোরেট গোষ্ঠীদের স্বার্থে, বিদ্যুৎ ক্ষেত্রের বেসরকারীকরণের স্বার্থে। এবং দেখা গেল যে সংশোধনী বিল 2020 যেটা আনতে চেয়েছিল, ওইটাও ওই বেসরকারীকরণের স্বার্থে। বিতরণের ক্ষেত্রে প্রাইভেট কোম্পানিগুলো ঢুকতে চায়, আর প্রাইভেট কোম্পানিগুলো ঢুকতে গেলে তারা প্রথমেই চিন্তা করবে কোথায় কোথায় তারা মানে তাদের খরচটা, তাদের লায়াবিলিটিস কোথায় মিনিমাইজ তারা করতে পারে। হ্যাঁ, সেই ক্ষেত্রে একটা ওরা বেছে নিয়েছে এই বিলিং সিস্টেম এবং বিল মানে কালেকশন সিস্টেমটা। ফলে স্মার্ট মিটার হয়ে গেলে এখানে তাদের কোটি কোটি টাকা তাদের সেভ হয়ে যাবে। এই টাকা তাদের খরচ করতে হবে না এমপ্লয়ীদের জন্য। এই যে স্মার্ট মিটারের অসুবিধাগুলো কি কি রয়েছে? যেমন প্রথমে দেখা গেছে বিল বাড়ছে, সেরকম আরও কি কি সমস্যা আসতে পারে লোকেদের? হ্যাঁ, যে অভিযোগগুলো উঠে আসছে, প্রথম কথা হচ্ছে যে স্মার্ট মিটার এটা হচ্ছে প্রিপেড। স্মার্ট মিটার মানে 2 ধরনের আছে, একটা পোস্টপেড, একটা প্রিপেড।
এখন এই প্রিপেইডে ঠিক মোবাইলের মতোই প্রিপেইড স্মার্ট মিটার রিচার্জ করতে হয়। হ্যাঁ, আপনাকে রিচার্জ করতে হবে এবং আপনার রিচার্জের টাকা ফুরিয়ে গেলে, শেষ হয়ে গেলে অটোমেটিক আপনার বিদ্যুৎ সেবা বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা একটা অসুবিধা। ফলে আমাদের এই মানে রাজ্য আসামে এখনও পর্যন্ত মানে সমস্ত জায়গায় বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হয়নি। এখনও অনেক গ্রাম আছে যেখানটায় বিদ্যুৎ পৌঁছেনি, এখনও অনেক গ্রাম আছে যেখানটায় কোনো ইন্টারনেট ব্যবস্থা নেই, কোনো মানে এই অ্যান্ড্রয়েড ফোন নেই। এখনও লক্ষ লক্ষ মানুষ মানে আছে যাদের কোনো অ্যান্ড্রয়েড ফোন নেই। তাহলে এই অবস্থায় এই রিচার্জ সিস্টেম, প্রিপেড রিচার্জ সিস্টেম যদি করে দেওয়া হয়, তাহলে স্বাভাবিকভাবেই এই সাধারণ মানুষ অত্যন্ত অসুবিধায় পড়বেন। তারা বুঝতেই পারবেন না কখন রিচার্জ করতে হবে, কখন মানে শেষ হয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছে না। এবং দ্বিতীয় কথা হচ্ছে, আগের যে সিস্টেমটা ছিল যে আমি 1 মাস আমি সার্ভিসটা নিচ্ছি, 1 মাস পরে আমাকে বিল দেওয়া হচ্ছে, এবং গরিব মানুষ এই 1 মাসের যে বিল, ধরুন 400 টাকা 500 টাকা, সেটা অনেক সময় গরিব মানুষের হাতে এই টাকাটাই থাকে না। যখন বিলটা আসলো, তার একটা ডিউ ডেট থাকতো, তারপরেও আরও 2-1 দিন সময় থাকতো যে অমুক তারিখের মধ্যে বিলটা পেমেন্টটা করতে হবে। তাহলে গরিব মানুষ প্ল্যান করার সুযোগ পেত যে আজকে টাকা নেই, কালকে টাকাটা জোগাড় করে সংগ্রহ করে এই বিলটা মেটানো হবে। কিন্তু এই সিস্টেমে, এই রিচার্জ সিস্টেমে কিন্তু সেই সুযোগ সুবিধা থাকছে না। ফলে গরিব মানুষ অসুবিধায় পড়বেন, স্বাভাবিকভাবেই মানে মারাত্মক ধরনের অসুবিধার সম্মুখীন হবেন। এক গ্রাহক যেমন বলেছিলেন যে আমাকে প্রথমে 300 টাকার একটা রিচার্জ করলে হয়ে যেত, তার দিন গেল 700, এখন তার 3000 টাকা রিচার্জ করেও তার হয় না। তথাপি ভদ্রলোক শঙ্কায় থাকেন কখন না তার লাইন কেটে যায়। হ্যাঁ, এরকম একটা অবস্থা। হ্যাঁ, প্রত্যেক গ্রাহকের একই অবস্থা। প্রত্যেক গ্রাহকের এই অভিযোগ করছে যে আমার ঘরে 2টো ফ্যান ছিল, 3টে LED বাল্ব ছিল, আর একটা টিভি ছিল, এই হচ্ছে আমার বৈদ্যুতিক সরঞ্জাম। হ্যাঁ, এবং তার দ্বারা আমার 250 থেকে 300 টাকা বিল আসতো। এখন এই মিটার মানে লাগিয়ে দেওয়ার পর সেটা মানে 3 থেকে 4 গুণ বেড়ে 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা হয়ে গেছে। হ্যাঁ, অর্থাৎ 3 থেকে 4 গুণ বৃদ্ধি হয়েছে। এই অভিযোগ তো প্রত্যেকজন গ্রাহক করছে। ফলে এটা মানে স্মার্ট মিটারের মানে তো ত্রুটি রয়েছেই। হ্যাঁ, এটা একটা মানে আমরা বলছি যে এই স্মার্ট মিটারের মধ্য দিয়ে মানে এপিডিসিএলের যে অকর্মণ্যতা, অদক্ষতা, ইনএফিসিয়েন্সি, এবং এই যে বড় বড় এই যে চুরি হচ্ছে, বিদ্যুৎ চুরি হচ্ছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিদ্যুৎ চুরি হচ্ছে, ওটা আটকাতে পারছে না। এটা এদের মধ্যে একটা মানে যুগসাজু মানে আছে, একটা নেক্সাস থাকে। এবং এই সব কিছুর ফলে এবং মানে অপচয়, সব কিছুর ফলে এটিএনসি লস, যেটা অ্যাগ্রিগেট ট্যাকটিক্যাল অ্যান্ড কমার্শিয়াল লস, হ্যাঁ, এই সব কিছুর ফলে যে লসটা হচ্ছে, সেই লসটাই ওরা এই মানে জনগণকে লুণ্ঠন করে ওরা কভার করার চেষ্টা করছে এই স্মার্ট মিটারের মধ্য দিয়ে। আমরা এই অভিযোগ করেছি, কিন্তু আমাদের এই অভিযোগের কোনো উত্তর আজ পর্যন্ত আমরা পাইনি। ফলে এটা একটা গভীর ষড়যন্ত্র। এই গভীর ষড়যন্ত্র মূল কথাটা হচ্ছে যে এই বিতরণ ব্যবস্থাটাকে মানে কিছু প্রাইভেট ব্যক্তিগত মালিকের হাতে তুলে দিতে হবে। এখন এই প্রিপেড স্মার্ট মিটারের অসুবিধার আরও কিছু জায়গা আছে। আমি একটা বললাম যে রিচার্জ করতে হবে। দ্বিতীয় কথা, এখানে আরেকটা কথা দেখুন, এটা মানে অনৈতিক। কেন অনৈতিক আমরা বলছি? যে একটা প্রচলিত ধারণা যে আপনার কাছ থেকে আমি একটা সার্ভিস নেব, আপনি আমাকে প্রথমে সার্ভিসটা দেবেন, তারপর আমি তার বিনিময়ে আপনাকে মাসুল মিটিয়ে দেব। এটাই সমস্ত ক্ষেত্রে এই ধারণাই প্রচলিত। কিন্তু এই প্রিপেইড সিস্টেমের মধ্য দিয়ে এই প্রচলিত ধারণার কিন্তু পরিবর্তন করে দিচ্ছে যে না, তুমি আমার কাছ থেকে সার্ভিস নিতে গেলে তুমি আগে তোমাকে পেমেন্টটা করে দিতে হবে। এই দৃষ্টিভঙ্গিটা সম্পূর্ণ কমার্শিয়াল দৃষ্টিভঙ্গি, এই যে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি। এই যে ব্যবসায়ী মানে আপনি যখন প্রিপেইডটাকে রিচার্জ করে নিচ্ছেন মোবাইলের মতো, তখন তো প্রচুর টাকা একে সঙ্গে এট এ টাইম তাদের হাতে চলে যাচ্ছে। ফলে তাদের ওয়ার্কিং ক্যাপিটালটা পেয়ে যাচ্ছে, অ্যাডভান্স টাকাটা পেয়ে যাচ্ছে। এবং এটা অনৈতিক। আমি এই জায়গাতে জোর দিতে চাইছি যে প্রচলিত ধারণা এই সিস্টেমে কিন্তু মানে নষ্ট করে দিচ্ছে, প্রচলিত ধারণাকে নস্যাৎ করে দিচ্ছে। আগে সার্ভিস নেব, তারপর সমস্ত ক্ষেত্রে আমি দোকান থেকে যখন আমি মানে একটা সার্ভিস নিচ্ছি, আমি আগে সার্ভিসটা নিচ্ছি, আমি পাচ্ছি, তারপর আমি তার বিনিময়ে আমি তার মাসুলটা
মিটিয়ে দিচ্ছি। তাহলে এই প্রিপেইডের ধারণা ওরা আনতে চাইছে কেন? প্রিপেইডের ধারণা আনতে চাইছে কিন্তু ব্যক্তিগতকরণের স্বার্থে। হ্যাঁ, এই মানে সরকার গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। 2020-এর যে আইন তারা আনতে চাইছিল সেটাকে একরকম কার্যকরী করার জন্য সেটাই দেখা যাচ্ছে। আর অসমে একটা সরকার মুখ্যমন্ত্রী এত অমানবিক হয় কি করে, সেটা একটা প্রশ্ন, যে জনগণের টাকা এইভাবে উঠছে বা এই বিদ্যুতে পুড়ছে, তারপরও মুখ্যমন্ত্রীর মানে অসংবেদনশীল মন্তব্য। আপনাদের এই গ্রাহক সুরক্ষা সমিতির পক্ষে আপনারা কি বলতে চাইবেন? দেখুন, মানে এই সমস্ত সরকার যে দলেই হোক, রাজ্যে হোক, কেন্দ্রে হোক, আজকে এটা বলার অপেক্ষা রাখে না। এটা প্রমাণিত হয়েছে যে এরা মানে ক্ষমতায় যাওয়ার পরেই এরা আর মানবিক থাকে না, এরা সমস্ত অমানবিক কাজ করছে। সাধারণ মানুষ দাবি দাওয়া নিয়ে যাচ্ছে, দাবি জানা। এই দেশ তো সাধারণ মানুষের দেশ। সাধারণ মানুষ এই দেশ মানে স্বাধীন করেছে রক্তের বিনিময়ে, হাজার হাজার শহীদের মানে আত্মত্যাগের বিনিময়ে দেশটা স্বাধীন মানে হয়েছিল। কিন্তু আজকে এই দেশের চেহারাটা কি? আজকে কারা এই 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 জায়গাতে দেশটাকে নিয়ে আসলো? যারা এত বছর দেশটাকে স্বাধীন মানে দেশটাকে চালিয়েছে বিভিন্ন দলের সরকার, এবং এত বছর স্বাধীনতার পর থেকেই এরা প্রত্যেকটা সরকার, আমি বলছি একটার পর একটা বলছি, এই যে জিএসটি কার স্বার্থে, এই যে নোটবন্দি করা হয়েছিল কার স্বার্থে, এই যে বিদ্যুৎ মানে সংশোধনী বিল কার স্বার্থে, বিদ্যুৎ 2000 কার স্বার্থে, এই যে 3টা কৃষি আইন, যে কৃষি আইনের বিরুদ্ধে দেশের সমস্ত কৃষকরা বলছে আমরা এই কৃষি আইন আমরা চাই না, সরকার বলছে না তোমাদের ভালো হবে। যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ কৃষক বলছে আমরা চাই না, সরকার জোর করে ওটা করতে চাইছে কেন? এই আন্দোলনকে খালিস্তানি আন্দোলন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে, ওটা তো আছেই। ফলে মানে সমস্ত সরকারি অমানবিক। আজকাল যারা এই রাজনীতি করছে, এই রাজনীতি যদি ধনিকদের স্বার্থে, বুর্জুয়াদের স্বার্থে, পুঁজিপতিদের স্বার্থে যদি রাজনীতি হয়, সেই রাজনীতির মধ্যে মানবিকতার কোনো ঠাঁই নেই, মানবিকতার কোনো ছিটেফুটো থাকে না, থাকতে পারবেও না। ফলে আজকে যে সরকার, বিজেপি হোক, কংগ্রেস হোক, জনতা হোক, যে তৃণমূল হোক, যে সরকারই আসছে সমস্ত জায়গাতেই দেখা যাচ্ছে যে এরা মানবিকতার ছিটেফুটি ওদের মধ্যে নেই। এই পশ্চিমবঙ্গে কি হচ্ছে এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে আপনার কথাতে, যে গুজরাটে স্পেশাল ইকোনমিক জোন প্রায় 30টার বেশি রয়েছে, এবং গুজরাটের যে মডেল, সমস্ত কিছু প্রাইভেটাইজেশনের মডেল, সেই মডেলটাকে কি নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী, তিনি কি এই মডেলটাকে সারা ভারতবর্ষে প্রয়োগ করতে চাইছেন? আমার তো মনে হচ্ছে এমনই। আপনাদের কি ধারণা? কয়েক বছর আগে গুজরাট মডেলকে নিয়ে অত্যন্ত হইচই করা হয়েছিল। সমস্ত মানুষই জানেন গুজরাট মডেল, গুজরাট মডেল। গুজরাট এমন একটা ভাব প্রচার, সরকারি টাকা খরচ করে এমনভাবে গুজরাট মডেলকে প্রচার করা হলো যেন মনে হচ্ছে যে গুজরাটে কোনো সমস্যাই নেই, মানে মানুষের গুজরাটে মানে গরিব মানুষ নেই, কোনো সমস্যা নেই, সমস্ত কিছু যেমন এই স্বর্গের মানে ইয়ার মতোই, মানে স্বর্গপুরীর মতো, এইভাবে একটা প্রচার করা হয়েছিল। বাস্তব কি তাই? বাস্তব তা নয়। কয়েকটা বড় বড় বিল্ডিং, কয়েকটা মানে হাব আর কিছু মানে ইকোনমিক জোন হয়ে গেলেই এই ইকোনমিক জোনগুলো কাদের স্বার্থে, কার কন্ট্রোলে? ফলে গুজরাটের যারা ব্যবসায়ী, গুজরাটে আমাদের ভারতবর্ষের সমস্ত বড় বড় কোম্পানির মালিকগুলো বেশিরভাগই গুজরাটের, এই আদানি হোক, এই আম্বানি হোক, সবাই গুজরাটের। ফলে তাদের স্বার্থে গুজরাট মডেলটাকে খুব প্রচার করা হয়েছিল। আপনার খবর নিন না, এগুলো পত্রপত্রিকায় আসছে। এই গুজরাটের স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে কেন? তাহলে এই স্মার্ট মিটারের বিরুদ্ধে গুজরাটের তুমুল প্রতিবাদ হচ্ছে, এবং গুজরাট সরকার কিন্তু এগুতে পারছে না। গুজরাট সরকার এগুতে পারছে না। অনেক মানে 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 এই সাউথে কোনো একটা রাজ্য এখনও ওরা ভাবছে করবে কি করবে না, এখনও কাজ শুরু করেনি, অনেক রাজ্য করেনি। পশ্চিমবঙ্গে মাত্র শুরু হয়েছে, প্রতিরোধের মুখে পড়ছে সরকার। কিন্তু আমাদের রাজ্য সরকার এই কেন্দ্রীয় সরকারের আস্থাভাজন হওয়ার জন্যই এইটাকে দ্রুত ইমপ্লিমেন্ট করার দিকে যাচ্ছে এবং জনগণের সর্বনাশ করার দিকে যাচ্ছে। এই স্মার্ট মিটারের যে সুবিধাও রয়েছে, যেমন রিয়েল টাইম ইনফরমেশনটা চলে আসছে, তার সঙ্গে যে কার্বন যেটা মিনিমাইজেশনের ব্যাপার আসে, সেক্ষেত্রেও তারা অনেকটা লাভবান হচ্ছেন, এবং খুব কম লোকেই সেই বিষয়গুলোকে ওনারা সমাধান করতে পারছেন। তো সেটার জন্য তো স্মার্ট মিটারকে কোনো না কোনো জায়গায় আমাদের সমর্থনও করতে হয়।
না সমর্থন করতে হয়, আমি বলছি যে মানে সমস্ত কিছুর দেখুন, সমস্ত কিছুর পেছনে একটা উদ্দেশ্য কাজ করে। হ্যাঁ, উদ্দেশ্যটা আমাদের দেখতে হবে, প্রধান উদ্দেশ্যটা কি। আমি উদ্দেশ্যটা পরিষ্কার আমি দেখালাম, আমরা বললাম, আমাদের সংগঠন থেকে বারবার বলছি যে স্মার্ট মিটারের উদ্দেশ্য জনগণের কল্যাণ নয়, স্মার্ট মিটারের উদ্দেশ্য আসলে আপগ্রেডেশন নয়। হ্যাঁ, স্মার্ট মিটার লাগানোর উদ্দেশ্যটা হচ্ছে যে বিতরণ ক্ষেত্রটাকে প্রাইভেট কোম্পানির ব্যবসার মানে উপযোগী করে তোলা, ব্যবসার উপযোগী করে তোলা, অন্য কিছু নয়। স্মার্ট মিটারে কি করছে? স্মার্ট মিটারে কি মানে শুধুমাত্র টাকাটা আগে মানে মানে পেয়ে যাচ্ছে। ধরুন এখন দু একটা কিছু জায়গা থাকতে পারে, এই অভিযোগ মাঝে মাঝে শোনা যায় যে 100% মানে রেভিনিউ কালেকশনটা হচ্ছে না, কোনো একজন গ্রাহক হয়তো বা দিচ্ছে না, সাধারণ মানুষ বিল দিচ্ছে। কিন্তু আমরা এতদিন আমরা জানি এবং আমরা জানতাম, এখনও জানি যে অনেক গভর্নমেন্টের সরকারি বিভিন্ন বিভাগ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অনাদায়ী বিল পড়ে আছে, বিদ্যুৎ বিল। বিভিন্ন হেভি ইন্ডাস্ট্রি, বড় বড় ইন্ডাস্ট্রি, তারা মানে সময় মতো বা তারা মানে কারচুপি করছে, তারা মানে বিল মানে 100% তারা মেটাচ্ছে না। তাহলে তার দায় সাধারণ মানুষের ঘাড়ে চাপবে কেন? এবং তোমাদের মানে একটা ডিপার্টমেন্ট আছে, সরকারের ভিজিলেন্স টিম আছে, তো এইটা তো তোমাদের সমস্যা, তোমরা কালেকশন করতে পারছো না 100%, এটা তোমাদের সমস্যা, তোমরা সেই মেকানিজম সেট করো। কিন্তু তার জন্য স্মার্ট মিটার নিয়ে এসে গরিব মানুষকে মানে মানে হয়রানি করা, তা তো অনৈতিক, এটা হয় না। এবং এই কথাটা আমি আজকে মানে অন রেকর্ড বলে যাচ্ছি যে মুহূর্তে বিতরণ ব্যবস্থাটা, এই এপিডিসিএল-এর এই বিতরণ ব্যবস্থাটা যে মুহূর্তে প্রাইভেট কোম্পানির হাতে চলে যাবে, তার পরবর্তী সময়ে দেখবেন বিদ্যুতের প্রত্যেক ইউনিট কয়েক গুণ দাম বেড়ে যাবে। আজকে যেটা ধরুন 60 টাকা 8 টাকা, ওটা 15 টাকা 20 টাকা অথবা হয়ে যাবে, কারণ উৎপাদনও তারাই করছে, বিতরণও তারাই করবে। না, দিল্লি মুম্বাইতে 12 টাকা 13 টাকা সরকারকে কিনতে হচ্ছে। কিনতে হচ্ছে। এই যে সরকারকে যে কিনতে হচ্ছে, এখানকার আমাদের প্রশ্ন যে আপনি দেখবেন আমাদের সরকারি উদ্যোগে যেখানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেখানটায় বিদ্যুতের দাম কম, বিদ্যুতের দাম বেশি হচ্ছে কোথায়? থার্মাল প্রজেক্টগুলোতে, এনটিপিসির আন্ডারে যেগুলো থার্মাল প্রজেক্ট আছে। এবং প্রাইভেট আমাদের রাজ্যে যে 2500 মেগাওয়াট লাগে, তার আমি উল্লেখ করলাম 250 মেগাওয়াট আমাদের নিজস্ব আছে, তার দাম কিন্তু অত্যন্ত কম, 4 টাকা 5 টাকা পার ইউনিট আমরা মানে পাচ্ছি। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের এনটিপিসি, এনএইচপিসি, এদের সাথে পিডিসিএল-এর কিছু চুক্তি আছে, এদের কাছ থেকে কিছু কম দামে প্রায় 1000 মেগাওয়াটের মতো পাওয়া যায়। এবং তার যে বাইরে এই বাকিটা কিনতে হয়, 700-800 মেগাওয়াট কিনতে হয় প্রাইভেট ওপেন মার্কেট থেকে, প্রাইভেট কোম্পানিগুলোর কাছ থেকে। এবং ওই জায়গাটাই বেশি দামে কিনতে হয়। ওপেন মার্কেট হয়ে গেছে চাহিদার উপরে নির্ভর করে দাম উঠানামা করে, যেমনটা শেয়ার বাজারে পয়সাটা আগে দিয়ে দিতে হয়, আমার কোথা থেকে কবে লাগবে। হ্যাঁ, যেমনটা শেয়ার বাজারে যেমনটা হয়, যখনই চাহিদা বাড়ে দামটা অটোমেটিক বেড়ে যায়। এবং সেটা করতে গিয়ে আসাম সরকার এপিডিসিএল এই কিছু 700-800 মেগাওয়াট বেশি দামে কিনতে হচ্ছে, কারণ তাদের কোনো পলিসি নেই, এখানে তাদের কোনো পরিকল্পনা নেই। তার জন্য এই সমস্যাটা হচ্ছে এবং তার বোঝা বহন করতে হচ্ছে সাধারণ জনতাকে। মিটার কি হ্যাকিং সম্ভব? যে মিটারের যে বিল আপনার বেশি করে আসবে, সারা আসামের লোককে কেউ বসে বা কোনো অথরিটি বসে বা কোনো লোক বসে যে মিটারে হ্যাকিং করছে, যে আপনি যতটা চালাচ্ছেন না তার বেশি, তার জন্য মানে কোথাও একটা তো বাস্তু ঘুঘুর বাসা রয়েছে, কি বলেন আপনি? দেখুন, মানে সমস্ত ক্ষেত্রেই আমরা দেখছি, প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি এবং সেটাই আমাদের অভিজ্ঞতা, যে সমস্ত বিষয় যত বেশি করে অনলাইন মোড হচ্ছে, তত সাইবার ক্রাইমের সংখ্যাটাও তত বাড়ছে। আজকে প্রতিদিন এটা খবর হচ্ছে, গণমাধ্যমে প্রকাশ হচ্ছে প্রত্যেক দিন, যে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকিং হয়ে যাচ্ছে, অমুকটা হ্যাকিং হয়ে যাচ্ছে, তমুকটা হ্যাকিং হয়ে যাচ্ছে। তাহলে অনলাইন সেখানটায় সেই সম্ভাবনা থাকছে। হ্যাঁ, এবং এই স্মার্ট মিটারের ক্ষেত্রে, প্রিপেড স্মার্ট মিটারের ক্ষেত্রেও অভিযোগ কিন্তু ইতিমধ্যে উঠেছে। ফলে সেখানটায় মানে সম্ভাবনাকে সেই আশঙ্কা আমরা একদম উড়িয়ে দিতে পারবো না। মিটার হ্যাক করা যায় কি যায় না, আমি বলছি যে সেই আশঙ্কাটাকে আমরা
উড়িয়ে দিতে পারবো না। অভিযোগ কিন্তু কিছু কিছু উঠে আসছে ইতিমধ্যে, সেটা প্রমাণিত হয়েছে কি হয়নি, বা সেই অভিযোগের উত্তর দেওয়ার দায়িত্ব সরকারের, এপিডিসিএলের। কিন্তু সেই অভিযোগ উঠেছে, এবং যা ট্রেন্ড যেটা চলছে, আমরা যা দেখতে প্রত্যেক দৈনন্দিন জীবনে আমরা আমাদের যে অভিজ্ঞতা, আমরা তো বললাম যে ব্যাংক অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে, অমুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে, তমুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে, আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে। তো এই যে নানা জায়গায় যে হ্যাকিংয়ের যে এই ঘটনাগুলো ঘটছে, তাহলে এই এই বিদ্যুতের ক্ষেত্রে এই যে প্রিপেইড সিস্টেম, অনলাইন সিস্টেম, সেখানটায় হবে না, আপনি কিভাবে গ্যারান্টি দেবেন? হতেই পারে। আপনার রাজ্য বিদ্যুৎ যে গ্রাহক সুরক্ষা সমিতি রয়েছে তার তরফে কি, যখন দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী তার বিচার দিতে পারছেন না, এপিডিসিএল তার সদুত্ব দিতে পারছেন না, কোথাও তো বাস্তু ঘুঘুর বাসা রয়েছে যার জন্য এই বিলটা বেশি করে আসছে, লোকের দুর্দশা চরমে, আপনারা কি আইন আদালতের পক্ষে যাবেন, আইন আদালতের কাছে যাবেন যে আপনাদের এই অভিযোগগুলো জানানোর জন্য? আমরা দুটো কাজই করছি। প্রথম কথা হচ্ছে, আমরা গত 2 বছর থেকে লাগাতার আমরা গ্রাহক আন্দোলন চালিয়ে আসছি। আমরা গত ডিসেম্বর মাস 29 ডিসেম্বরে আমরা সারা আসামের 3 লক্ষ গ্রাহকের সই নিয়ে আমরা মেমোরেন্ডাম দিয়েছি মুখ্যমন্ত্রীকে, এবং সেই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী বিদ্যুৎ মন্ত্রীকে দায়িত্ব দিয়েছিলেন আমাদের সাথে আলোচনার জন্য, বসার জন্য। আমরা বসছিলাম, আমরা এই অভিযোগগুলো উত্থাপন করেছি, আমরা এই প্রশ্নগুলো করেছি, সেখানটাতেও আমরা কোনো সদুত্তর পাইনি। ফলে আমরা এই আন্দোলন আমরা চালিয়ে আসছি, এবং এই সমস্যাগুলোর সমাধান না হওয়া পর্যন্ত গ্রাহকরা আন্দোলন চালিয়ে যাবে। এখন তো এই আন্দোলন আরও ব্যাপক হয়ে আসছে, অন্যান্য দল সংগঠন তাদের বাস্তব অভিজ্ঞতার থেকেই তারা দেখতে পাচ্ছে এটা সর্বনাশা, এবং জনগণ নিজের অভিজ্ঞতা থেকেই এই স্মার্ট মিটারকে আখ্যায়িত করছে যে এটা স্মার্টলি ডাকাতি, জনগণের পকেট কাটা হচ্ছে স্মার্টলি, এই কথাগুলো উঠে আসছে। ফলে এই আন্দোলন আমাদের চলবে, আমরা চালিয়ে যাব। এটা হচ্ছে এক দিক। আরেকটা দিক হচ্ছে, আমরা লিগ্যাল সাইডেও আমরা আমরা এই স্মার্ট মিটারকে নিয়ে আমরা লড়াই করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে আমরা লড়াই করব এই স্মার্ট মিটারকে নিয়ে, তার প্রস্তুতি আমরা চালাচ্ছি। এই ধরুন গ্রাহকরা তাদের সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছে সারা অসমে, সারা রাজ্যে হচ্ছে, বিশ্বে হচ্ছে, সেই কথা বলছি না, অসমে হচ্ছে। তো আপনার অসম রাজ্য গ্রাহক সুরক্ষা সমিতির সঙ্গে যে বিদ্যুৎ পর্ষদের যে গ্রাহক সুরক্ষা সমিতি আপনি তৈরি করেছেন, তার সঙ্গে আপনি রাজ্য আহ্বায়ক, আপনাদের সঙ্গে কি করে লোকেরা তাদের অভাব অভিযোগ নিয়ে আপনাদের কাছে আসতে পারবে, বা আপনাদের সদস্য হয়ে আরও সক্রিয়ভাবে আন্দোলনে ঝাঁপাতে পারবেন, তার জন্য কি আপনাদের? আমাদের মেকানিজম একটা আছেই, আমাদের বিভিন্ন জেলা কমিটি রয়েছে, এবং বিভিন্ন অঞ্চল কমিটি রয়েছে। সেই অঞ্চলের লোকজন সেই কমিটির সাথে যোগাযোগ করলেই সেই চ্যানেলে একদম আমাদের সাথে যোগাযোগ হয়ে যাচ্ছে। এই মেকানিজমটা আমাদের আছে, আমাদের মেম্বারশিপ আছে। আমরা মূলত গ্রাহক স্বার্থকে অগ্রাধিকার দিয়েই, একমাত্র গ্রাহকদের স্বার্থকে সুরক্ষা দেওয়ার জন্যই এই আমাদের এই সংগঠন কাজ করছে। ফলে তার মধ্যে মেকানিজমটা আমাদের আছে। আমরা বিভিন্ন ইতিমধ্যে যোগাযোগ পাচ্ছি, যেখানটায় আমাদের লোকজন নেই সেখান থেকেও আমরা যোগাযোগ আসছে যে তাদের অঞ্চলেও আমাদেরকে তারা ডাকছেন, আমন্ত্রণ করছেন যাওয়ার জন্য, আলোচনা করার জন্য। এইটা সারা আসামে আমাদের চলছে। এটা একটা কথা বলি, আপনাদের গ্রাহকদের সমস্যা রয়েছে, কিন্তু গ্রাহকরা অতি উত্তেজিত হয়ে আবার এপিডিসিএল এর লোকরা যেখানে লাইন লাগাতে যাচ্ছে বা মিটার খুলে নিতে যাচ্ছে, সেখানেও কিন্তু মার খাচ্ছে। সেই বিষয়টা আপনি কি আলোকপাত করবেন? সেই বিষয়ে না, সেরকম খবর আমাদের কাছে খুব বেশি নেই, সেরকম কোনো খবর নেই। কারণ দেখুন, গ্রামাঞ্চলে বা সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে, যখন ধরুন এই 40 ডিগ্রি টেম্পারেচার, 37, 38, 39 এইবারের রেকর্ড, এই টেম্পারেচারে যখন দুপুরবেলা আপনার ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ নেই, তখন সেই গ্রাহকটা, সেই মানুষটার তখন মানসিক অবস্থাটা কোন জায়গাতে অনুমান করার চেষ্টা করুন। সেই সময় যদি সেই অঞ্চলের লোকজন গিয়ে যদি এপিডিসিএল অফিসে গিয়ে আন্দোলন করছে এবং করতে গিয়ে কিছুটা তারা রাগান্বিত হচ্ছে, যদি কিছু একটা অবাঞ্ছিত ঘটনা ঘটছে, সেই দায়িত্ব তো তাদেরই। এই গ্রাহকদেরকে এই অবস্থায় ফেলে দিল কে? ঠেলে দিল কে? এই অবস্থায় ইনভাইট করছে এই অবস্থাগুলো। কিন্তু আমি বলছি যে এপিডিসিএল এর লোকজন
গিয়ে কাজ মানে করতে গিয়ে মানে মারধর হচ্ছে এরকম কোনো খবর আমাদের কাছে নেই। আর যদি কোথাও মানে ঘটে থাকে তাহলে এটা এই সরকারের উপর এবং এপিডিসিএলের উপর সাধারণ মানুষের যে খুব পঞ্জীবিত হয়ে আছে তারই একটা বহিঃপ্রকাশ মাত্র। আপনি খুব সুন্দর একটা কথা বলেছেন যে মানে গুয়াহাটিতে এক ঝট পশলা বৃষ্টিতেও আপনার কারেন্ট চলে যায়। ঠিক সেরকম দেখা যাচ্ছে যে সরকারের প্রতিশ্রুতি ছিল লোককে ভোলানোর জন্যই হোক বা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল 24/7 মানে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। এখন পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ গিয়ে পৌঁছায়নি, অনেক জায়গায় পৌঁছেছে তো ইলেকট্রিসিটি ড্রপ এবং সেখানে উপযুক্ত ট্রান্সফরমার নেই। গুয়াহাটি মহানগরে বহু জায়গায় এইরকম ট্রান্সফরমার রয়েছে যেখানে ট্রান্সফরমার লাগে প্রচুর লোকের মৃত্যু হয়েছে, কোথাও ট্রান্সফরমার ফুটে মানুষের মৃত্যু হয়েছে। তারপরও এই সরকার দেখা গেছে অবিবেচক হিসেবে কাজ করছে বা তার যে রেগুলেটরি বডিগুলো রয়েছে সেই বডিগুলো কোনো ইন্সপেকশন নেই, কোনো কিছু নেই, যার জন্য দেখা যাচ্ছে অনেক পুরনো জায়গায় পুরনো ট্রান্সফরমার পুরনো যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে ট্রান্সমিশন হচ্ছে, যার জন্য যেই মানে যে ট্রান্সমিশনের যে ফল হচ্ছে তার জন্য একটা কারণ অনেক জায়গায় দেখা যাচ্ছে তার ছিঁড়ে পর্যন্ত পড়ে যায়, যে হাই ভোল্টেজ হাই টেনশনের চাল 33,000 ভোল্টের তার 11,000 ভোল্টের তার সে ছিঁড়ে পড়ে যায়, সেখানে হাতির মৃত্যু হয়, জঙ্গলে হাতি। সেখানে এই রকম ঘটনাগুলো অসমে আকছার হচ্ছে এবং নির্বাচনী প্রতিশ্রুতি ছিল 24 ঘন্টা বিদ্যুৎ, সেখান থেকে সরে এসছে। এবার মিটার দিয়ে লোকেদেরকে একটা সাঁড়াশি চাপে ফেলতে চাইছে এই সরকার। আপনার অবস্থান কি? আমাদের অবস্থান তো স্পষ্ট, এই সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। মানে 24/7 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন, কেবলমাত্র নিরবিচ্ছিন্ন নয়, মানে মান বিশিষ্ট বিদ্যুৎ সেবা প্রদান করার মানে তাদের প্রতিশ্রুতি ছিল। উপযুক্ত ভোল্টেজ মানে নিয়ে এই সার্ভিসটা দেওয়ার কথা ছিল। আমরা কি লক্ষ্য করছি? আমরা লক্ষ্য করছি আপনি সেই মানকাছার যান, হাটসিঙ্গিমারিতে যান, আর গোয়ালপাড়াতেই যান, আর এই ধেমাজিতেই যান, এই কোনো গ্রামাঞ্চলে 5 থেকে 6 ঘন্টার বেশি, 24 ঘন্টার মধ্যে 5 থেকে 6 ঘন্টার বেশি কারেন্ট থাকে না, কারেন্ট পাওয়া যাচ্ছে না। এটা সর্বত্র হচ্ছে। শহরগুলোর অবস্থা একটু মানে বেটার বলবো, শহরগুলোতে একটু বেশি সময় থাকে, কিন্তু গ্রামাঞ্চলের এই অবস্থা। ফলে সরকারের যে মানে প্রতিশ্রুতি, তাদের নির্বাচনের আগেও নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে 24 ঘন্টা মান বিশিষ্ট বিদ্যুৎ সেবা মানে তারা বিদ্যুৎ সরবরাহ করবে। এই জায়গাতে বা এই প্রশ্নে এই সরকার 100% ব্যর্থ হয়েছে। এই বিদ্যুতের সঙ্গে সম্পর্ক শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত কিছু। কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আপনার মোবাইলের টর্চ জ্বালিয়ে অপারেশন করতে হচ্ছে, এমন একটা মানে ব্যবস্থা এবং তার কোনো জবাবদিহি নেই। তাই তো সমস্ত মানে শিক্ষা, আপনি মানে শিক্ষা, স্বাস্থ্য, হসপিটাল সব কিছু আপনি ভাবুন যে আপনি পেশেন্ট অপারেশন টেবিলে মানে মানে তুলেছে, সেই সময় কারেন্ট নেই। জেনারেটর সিস্টেম আছে তার নিজস্ব, সেটা অন্য কথা, সেই সময় কারেন্ট নেই, কী অবস্থা হতে পারে? তাহলে আমি তো বললাম যে আধুনিক সভ্যতা এক চুল এগুতে পারে না আজকে এই বিদ্যুৎ শক্তির মানে ছাড়া। অথচ এই বিদ্যুৎটাকে এর জন্যই আজকে এই সেবাতে প্রাইভেট কোম্পানি, বড় বড় ব্যবসায়ী, কর্পোরেট গোষ্ঠী কেন ঢুকতে চাইছে? এইখানটায় কোনো লোকসানের কোনো সম্ভাবনাই নেই। শিক্ষাক্ষেত্রে যেরকম লোকসানের কোনো সম্ভাবনা নেই, স্বাস্থ্যক্ষেত্রে লোকসানের কোনো সম্ভাবনা নেই। আপনি আজকে যদি একটা সাবান ফ্যাক্টরি খুলেন, সেখানে আপনার লাভের, মুনাফার কোনো গ্যারান্টি আপনি দিতে পারেন না। আপনার সাবান আপনার সম্পূর্ণ আজকে যা বানিয়েছেন বাজারে বিক্রি হলে আপনার লাভ হতে পারে। যদি বিক্রি না হয়, যদি সম্পূর্ণটা বিক্রি না হয়, তাহলে আপনি গ্যারান্টি দিতে পারেন না। কিন্তু শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ এই সমস্ত ক্ষেত্রে যেই ব্যবসা করুক সেখানে মানে মুনাফা গ্যারান্টেড, সেখানে মানে লসের কোনো সম্ভাবনা নেই। সেজন্যই ভারতবর্ষের বড় বড় কর্পোরেট গোষ্ঠী, পুঁজিপতি শ্রেণী, সেজন্যই এখন তারা সমস্ত সেবামূলক খণ্ড, সার্ভিস সেক্টরে তারা ঢুকতে চাইছে, প্রবেশ করতে চাইছে, তারা ব্যবসা করতে চাইছে, বিনিয়োগ করতে চাইছে। তার থেকে বিদ্যুৎ মানে ক্ষেত্রটা তার বাইরে নয়। এবং একটাই মাত্র কোর ইন্ডাস্ট্রি সমস্ত ভারতবর্ষে, যেটা হচ্ছে ইলেকট্রিসিটি, যেটার মানে চাহিদা, ডিমান্ড ক্রমবর্ধমান, গ্রোয়িং। প্রতিদিন প্রতি ঘন্টা তার চাহিদা কিন্তু বেড়েই যাচ্ছে। প্রত্যেক দিন তার নতুন অ্যাভিনিউজগুলো আসছে এবং তার চাহিদা বাড়ছে।
এবং সেজন্যই এই ব্যবসাতে কোনো লসের সম্ভাবনা নেই। আজকে মানুষ সম্পূর্ণভাবে বিদ্যুৎ নির্ভর হয়ে পড়ছে, ফলে এই ব্যবসাতে প্রাইভেট কোম্পানিগুলো ঢুকতে চাইছে আর সরকারকে চাপ দিয়ে ডিকটেট করে তারা তাদের স্বার্থে নানা আইনকে তারা পরিবর্তন করিয়ে নিচ্ছে, এটাই আমরা দেখছি। আর সরকার সেই সুযোগ সুবিধাগুলো করে দিচ্ছে। সরকারকে এই বিদ্যুৎ মিটার বিষয়ে আরও স্পর্শকাতর হতে হবে, জনগণের অভাব অভিযোগকে শুনতে হবে এবং তার মধ্যে যে বাস্তুঘুঘুর একটা সম্ভাবনা রয়েছে কোথাও না কোথাও রয়েছে তা কিন্তু খতিয়ে দেখতে হবে। আজকের কণ্ঠস্বরের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনি অনুষ্ঠানে আসার জন্য অজয় আচার্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।